আসসালামু আলাইকুম। আজকে আমরা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন শিখব। যদি বলেন ফাইনাল প্রপে ফেল হয় কোন জায়গাটা, রিটেন, ভাইবা, ওয়াসপি নাকি প্র্যাকটিক্যাল? সবচেয়ে বেশি ফেল হয়েছে প্র্যাকটিক্যাল। আপনি কত বেশি নলেজ আছে সেটা আপনার কাছে জানতে চাওয়া হয় না, আপনার কাছে জানতে চাওয়া হয় যে আপনি পেশেন্টটাকে প্রপারলি ইভালুয়েট করতে পারেন কিনা, পেশেন্টকে হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করতে পারেন কিনা। এই জন্য শর্ট কেস এবং লং কেস খুব ইম্পর্টেন্ট। ফাইনাল প্রপে আপনাদের সবচেয়ে ভয় থাকে শর্ট কেস এবং লং কেসের উপরে। তো আজকে আমরা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন যেটা শর্ট কেস সেটা শিখবো। তবে রেসপিরেটরি সিস্টেমের এই পার্টটা মানে আমি যতগুলো শর্ট কেস আমার ফাইনাল প্রপে লাগে, লাইক রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, আই মিন পিকোডিয়াম, জেনারেল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা হলো রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন এবং অ্যাবডোমিন এক্সামিনেশন। এই দুইটার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। আমি চেষ্টা করব প্রপার প্রসিডিউর ফলো করতে এবং হচ্ছে প্রপার রেফারেন্স ইউজ করতে, যেটা আপনার ফাইনাল প্রপে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো চলেন শুরু করি। এখন দেখেন, ফাইনাল প্রপে পরীক্ষা হলে যখন ঢুকবেন আপনার মাথায় অনেক টেনশন থাকবে, তাই না? আপনি ফোকাসই করতে পারবেন না। এখন দেখেন আমি এই পেশেন্টের সামনে দাঁড়ায় আছি, স্যার বললো এক্সামিন দ্য পেশেন্ট। এইভাবে বলবে না যে এই পেশেন্টের রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করো, অথবা এক্সামিন দ্য রেসপিরেটরি সিস্টেম অফ দ্য পেশেন্ট, অথবা এটাও বলতে পারে যে ফ্রন্ট অফ দ্য চেস্ট এক্সামিনেশন করো, অথবা বলতে পারে ব্যাক অফ দ্য চেস্ট এক্সামিনেশন করতে পারো। ওকে, আমি পরীক্ষার্থী, আমি প্রথমে গিয়ে বললাম বাবা আসসালামু আলাইকুম, যে আমি এক্সামিনেশন করা শুরু করলাম। কিন্তু প্রথমে আমি এমন একটা মিস্টেক করে ফেলছি, এই মিস্টেক করার কারণে আমি ফেল। কি মিস্টেক? আমি পেশেন্টের কোইন সাইডে দাঁড়ায় আছি। এটা খুবই ইম্পর্টেন্ট। ফাইনাল প্রপের সময় আপনাকে অবশ্যই পেশেন্টের ডাইন সাইডে দাঁড়াতে হবে। এইটা ভুল করলে মানে একটা এক্সামিনেশন অনেক কিছু আছে, এর ভিতরে কমপ্লিট 4টা বা 5টা জায়গা আছে, এই জায়গায় আপনি ভুল করতেই পারবেন না। এই জায়গায় ভুল করলে আপনার ফেল নিশ্চিত, আপনাকে সামনে আগানোর দরকারই হবে না। ওকে, তো প্রথমে আমাকে পেশেন্টের ডাইন সাইডে দাঁড়াতে হবে। এখন সাপোজ আমি যখন ঢুকছি, আমি পেশেন্টের বাম পাশে, কিন্তু এখন পেশেন্ট বাম পাশে ঢুকছি, স্যার আমাকে ও পাশে বলতো পেশেন্টটাকে এক্সামিনেশন করো। তো আমি মনে করতে পারি স্যার যত ওই সাইডে দাঁড়ায় আছে, আমি এই সাইডে এক্সামিনেশন করা শুরু করি, আমি এরকম এক্সামিনেশন করা শুরু করলাম। এটা করা যাবে না। স্যারকে বলতে হবে স্যার আমি পেশেন্টের ডান সাইডে যেতে চাই। ঠিক আছে, তখন স্যার বলবো ওকে ইউ মে প্রসিউড। তখন আমি কি করবো, আমি ডান সাইডে যাব, ডান সাইডে গিয়ে আমি এক্সামিনেশন করব। এখন মনে করলাম যে ডান সাইডে ওয়াল আছে, আমি ডান সাইডে যাইতে পারবো না, তখন আমি কি করব, পেশেন্টটাকে উল্টাই নিব। বাবা একটু কষ্ট, এরকম করার কথা না নর্মালি, বাট আপনাকে যদি এরকম কোনো কিছু ফেস করেন সেজন্য আর কি। বাবা আপনি কষ্ট করে এপাশে আসেন, তো এপাশে শুয়ে পড়েন। ওকে গুড। তো দেখেন আমি পেশেন্টের এখন রাইট সাইডে চলে আসছি, তাই না? ঠিক আছে, আপনি হ্যাঁ শোন, পেশেন্টকে আমি ডাইন সাইডে নিলাম বা পেশেন্ট ডাইন সাইডে ছিল, পরীক্ষা হলে আমরা পেশেন্টকে ঘুরাবো না, আমরা পেশেন্টের ডাইন সাইডে যাবো। ওকে, এটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। নট অনলি রেসপিরেটরি, এনি সিস্টেম এক্সামিনেশন আপনাকে প্রথমে রাইট সাইডে যাইতে হবে। ওকে, এখন আমি পেশেন্টের এক্সামিন করব, কিন্তু অবশ্যই পেশেন্টের পারমিশন লাগবে। কারণ আমার শরীর, আমি অন্যকে আমার শরীরে হাত দেখি সেটা আমি চাই না, তাই না? তাহলে আমি পেশেন্টকে সালাম দিব, বিনয়ের সাথে কথা বলবো, বাবা আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু মুসা, আমি আপনার শরীরের উপর একটু পরীক্ষা করব। এতে আপনি কোনো ব্যথা পাবেন না, কোনো কষ্ট পাবেন না, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তো আমি তার কাছে অনুমতি নিলাম। এখন আমার যে কাজটা হবে, আমি চেস্ট এক্সামিনেশন করবো, তাহলে আমার চেস্ট পুরোপুরি ওপেন থাকতে হবে, তাই না? বাবা কষ্ট করে আপনার গেঞ্জিটা একটু খুলে ফেলেন, এবং মনে রাখবেন গেঞ্জি আপনি খুলবেন না, পেশেন্টকে খুলতে হবে, অথবা পেশেন্ট অ্যাটেন্ডেন্সকে খুলতে হবে, তাই না? এবং যদি ফিমেল পেশেন্ট থাকে, নর্মালি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের সময় ফিমেল পেশেন্ট দেয় না। যদি ফিমেল পেশেন্ট দেয়, আপনি যদি মেল ডাক্তার হন, নিয়ম হচ্ছে প্রপার এক্সপোজ করা, একদম পুরো চেস্ট ওপেন থাকতে হবে। এবং আপনারা যখন ইউএসএ মিলিটারি দিবেন কিংবা এমআরসিপি দিবেন, তখন কিন্তু সেটাই করা হয়। বাট আমাদের দেশে আমরা টিচারের পারমিশন নিব, বাট নর্মালি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের সময় ফিমেল পেশেন্ট দেওয়া হয় না। যদি হয় অবশ্যই আপনার অ্যাটেন্ডেন্স লাগবে। ঠিক আছে, এখন আমি দেখছি চেস্ট ওপেন, রাইট? এখন আর একটা কাজ করতে হবে, এটা আমরা ভুলে যাই, বালিশটা সরাতে হবে। ঠিক আছে, কারণ আমি পেশেন্টের নেক দেখতে চাই। তো নেক দেখতে গেলে বালিশ থাকলে, মাথা এরম থাকলে আমি নেকটা দেখতে পাবো না। ঠিক আছে, যে কারণে বালিশটা একটু সরাই দিলাম, আমি বালিশটা সরাই দিলাম। ঠিক আছে, তাহলে আমার যে কয়েকটা কাজ ছিল, যে প্রথমে পেশেন্টের ডাইন সাইডে যাওয়া, এরপরে হচ্ছে পেশেন্টকে সালাম দেওয়া, তারপর অনুমতি নেওয়া, এরপর হচ্ছে পেশেন্টকে এক্সপোজ করা, 3 নম্বর কাজ হচ্ছে আমার বালিশটা সরাই দেওয়া। ঠিক আছে, এরপর আমি যাব হচ্ছে ইন্সপেকশনে। আমাদের যেহেতু এক্সামিনেশনের 4টা পার্ট, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, তাই না? পরীক্ষার সময় কিন্তু সবাইকে যে পুরোটা দেবে ব্যাপারটা এরকম না, কাউকে বলতে পারে ইন্সপেক্ট দ্য পেশেন্ট, তখনই কিন্তু ওই অনুমতি নিয়ে শুরু করতে হবে। মানে প্রথম যেটুকু বললাম ওটা সবার ক্ষেত্রে কমন। যদি বলে পালপেশন, মানে এই পেশেন্টের রেসপিরেটরি সিস্টেম পালপেশন করো, তাও কিন্তু প্রথমের ওই কথাগুলো বলে আসতে হবে। অসকালটেশন,
কিংবা হচ্ছে পারকাশন, যে কোনো কথা কিন্তু আসতে পারে। ওকে, আবার বলতে পারে এই পেশেন্টের ফ্রন্ট অফ দ্য চেস্ট এক্সামিনেশন করো অথবা ব্যাক অফ দ্য চেস্ট এক্সামিনেশন করো। ওকে, তাহলে এই যে পার্ট পার্ট করে আসতে পারে, আবার ফ্রন্ট ব্যাক এভাবে আসতে পারে। ওকে, তাহলে ইন্সপেকশনের শুরুতে আমাকে একটু মাথায় সেট করে রাখতে হবে আমি কি কি দেখবো। কারণ কি, আপনি যখন পেশেন্ট এক্সামিনেশন করবেন টিচারের সামনে, আপনার একটু এদিক ওদিক হয়ে যাবে। সো মাথাকে সেট করে নেবেন যে এইটা পেশেন্টের আমি কি কি দেখবো। প্রথমে আমি চেস্টের শেপ দেখবো, বাবা হাতটাই। আচ্ছা ওকে, আরেকটা ব্যাপার দেখেন, আমরা যখন পেশেন্টের ইয়ে করছি তখন হচ্ছে আমরা তো টি শার্ট মানে শার্ট খুলে ফেললাম, কারো যদি টি শার্টও থাকে, মানে সাপোজ স্যান্ডো গেঞ্জি আছে, সেগুলো কি স্যান্ডো গেঞ্জির উপরে তুলে রাখলো, এটাও কিন্তু হবে না, আপনাকে প্রপার এক্সপোজ করতে হবে, স্যান্ডো গেঞ্জিও থাকা যাবে না। আরেকটা ব্যাপার, আমি যখন পেশেন্টের এই যে শেপ অফ দ্য চেস্ট দেখবো, তখন কিন্তু আমার এই সাইডটাও দেখতে হবে, এই সাইডটাও দেখতে হবে। এখন যদি পেশেন্ট হাত এরকম করে অ্যাডাক্ট করে রাখে, তখন কিন্তু আমি দেখতে পাবো না, এই জন্য হাতটাকে এরকম অ্যাবডাক্ট করতে হবে। দেখি বাবা হাতটা এরকম দূরে রাখেন, হ্যাঁ এই হাতটা এরকম দূরে রাখেন। ওকে, তাহলে আমি প্রথমে দেখবো শেপ। ঠিক আছে, আমি কি কি দেখবো? শেপ দেখবো, দুই সাইড সিমেট্রি আছে কিনা দেখবো, রেসপিরেটরি মুভমেন্টটা দেখবো, এবং রেসপিরেটরি কাউন্টও করবো। ঠিক আছে, এবং ব্রিদিং প্যাটার্নটা দেখবো যে উনি কি প্যাটার্নে ব্রিদিং নিচ্ছে। আচ্ছা, এর বাইরে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেসের কোনো ফিচার আছে কিনা, মানে এগুলো এক্সট্রা রেসপিরেটরি ডিস্ট্রেসের ফিচার আছে কিনা, পেশেন্টের যাদের সিওপিডি থাকে তাদের মাসেলগুলো প্রমিনেন্ট থাকে সেগুলো আছে কিনা দেখতে হবে। তারপরে যারা সিওপিডি থাকে তাদের লিপসটা হলো এরকম পাস লিপ থাকে, সেগুলো আছে কিনা দেখতে হবে। এবং পেশেন্টের এটা একটু জটিল, যে কারোর সুপ্রাভেনাকাল অবস্ট্রাকশনের ফিচার আছে কিনা, মানে এই সবগুলো এনগোজ আছে কিনা। ঠিক আছে, কোনো ভিজিবল পালসেশন আছে কিনা, কোনো সুপারফিশিয়াল ভেইন আছে কিনা। ওকে, এগুলো গেল। এরপরে হেয়ার ডিস্ট্রিবিউশন আছে কিনা, কোন স্কার মার্ক আছে কিনা, তারা পিওনের সঙ্গে স্কার মার্ক থাকতে পারে। আবার আবার লাং পেশেন্ট তো নর্মালি পুরো রিভিশন নিয়ে আসতে পারে, সেগুলো কিন্তু নিডিল মার্ক থাকতে পারে। সাপোজ এখানে একটা ব্যান্ডেজ আছে, আপনি খেয়ালই করলেন না, খেয়াল করছেন বাট আপনি ভাবছেন কি বলবো, অবশ্যই বলতে হবে, যা থাকবে সবই বলতে হবে। সো কোথাও যদি একটা নিডিল মার্ক থাকে, পেশেন্টের হতে পারে না 2 দিন আগে তার হলো পুলার ফ্লুইড অ্যাসপিরেট করছে, হতে পারে। সো নিডিল মার্ক থাকতে পারে, কোনো একটা ব্যান্ডেজ থাকতে পারে, সেগুলো কিন্তু আপনাকে বলতে হবে। চলেন আমরা শুরু করি। তো প্রথমে যখন আমি পেশেন্টের এই শেপটা দেখতে চাই, প্রথমে আমি এখানে দাঁড়ালাম, আমি কিন্তু এই সাইড দেখতে পাচ্ছি, কিন্তু আমি ওই সাইড কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে, এরকম উকি মেরে ওই সাইড ঠিক আছে কিনা দেখতে হবে, ওই সাইডে কোনো স্কার মার্ক আছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই সাইড দেখলাম, ওই সাইড দেখলাম। ওকে, তাহলে এটা শেপ দেখলাম। এখন নর্মালি শেপটা একটু মেজার করতে, সেটা কিভাবে মেজার করতে হয়, আমাদের দুইটা বোর্ড নিতে হয়, যেহেতু আমাদের এখানে বোর্ড নাই, আমরা দুইটা বই নিছি আর কি। তো দুইটা বই নিয়ে বা দুইটা বোর্ড নিয়ে, কার্ডবোর্ড নিয়ে আপনাকে এপাশে একটা রাখলেন, এপাশে একটা রাখলেন। ঠিক আছে, রেখে নিপল বরাবর মেজার করতে হবে। নিপল বরাবর ফিতা থাকবে আপনার পকেটে, এটা একটু চেপে ধরে রাখেন হালকা, হ্যাঁ ওকে, বেশি চাপ দিয়ে না। ওকে, তো আমাকে কি করতে হবে, এই যে নিপল বরাবর আমাকে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এই তাহলে এটা দেখা যায় 30। ঠিক আছে, 30 সেন্টিমিটার। তাহলে এটা গেল আমার কি, আমার হরিজন্টাল ডায়ামিটার। এরপর আমাকে অ্যান্টের পোস্টের ডায়ামিটার মাপতে হবে। সেজন্য কি করতে হবে, ওনার পিঠের নিচে বইটা দিতে হবে। দেখি বাবা পিঠটা একটু উঁচু করে, যেহেতু দুইটা বোর্ড নিয়ে করবেন। ওকে, এবার রাখলেন, এখানেও এরকম নিপল বরাবর আপনাকে মেজার করতে হবে। নিপল বরাবর এই যে নিচের বোর্ড থেকে উপরের বোর্ড, এটা হবে নিপল বরাবর আমি উপর এবং নিচে মেজার করব। ওকে, তো এখানে দেখা যাচ্ছে হলো এটা 19 সেন্টিমিটার। ওকে, আমরা অ্যান্টিপোস্টার ডায়ামিটার পাইলাম 19 সেন্টিমিটার এবং হরিজন্টাল ডায়ামিটার পাইলাম 30 সেন্টিমিটার। তাহলে নর্মালি এটাই পাই আমরা, কি পাই, নর্মালি পেশেন্টের হরিজন্টাল ডায়ামিটারটা বেশি থাকে। এটা হলো নর্মাল চেস্ট, বা এটাকে ইলিপ্টিক্যাল বলা যায়, মানে এটার শেপটা ইলিপ্টিক্যাল বলা যায় আর কি। ঠিক আছে, তাহলে আমরা শেপ নর্মাল আমরা শেপ দেখলাম। ওকে, অনেকে থাকতে পারে ব্যারেল শেপ চেস্ট থাকতে পারে, যারা সিওপিডি পেশেন্ট দেখবেন যে ব্যারেল শেপ মানে দেখা যাবে তাদের এই ডায়ামিটারটা সমান হয়ে গেছে, এই অ্যান্টেরিয়র পোস্টের ডায়ামিটার এবং হরিজন্টাল ডায়ামিটার সমান হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে চেস্ট হলো এসকেভেটাম অনেক কিছু থাকতে পারে। ওকে, বাট নর্মাল চেস্ট ইলিপ্টিক্যাল বা আপনি শুধু নর্মালি বলতে পারেন। ওকে, এখন আমরা দেখব পেশেন্টের চেস্ট সিমেট্রি কিনা। আমি এভাবে দেখে আমাকে দেখতে হবে যে দুই সাইড সমান লাগে কিনা, মানে এই চেস্ট এবং এই চেস্ট সমান লাগে কিনা। ঠিক আছে, আমি দেখতে সমান লাগতেছে। ওকে, এরপর আমাকে চেস্টের মুভমেন্টটা দেখতে হবে। নর্মালি যে রেসপিরেটরি মুভমেন্টটা, এটা 3 রকম হয়। নর্মালি ছেলেদের ক্ষেত্রে হয় অ্যাবডোমিনোথোরাসিক, আপনি দেখবেন ছেলেদের ক্ষেত্রে রেসপিরেশন হয় অ্যাবডোমেন বেশি নড়ে, থোরাক্সটা কম নড়ে। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে থোরাকো অ্যাবডোমিনাল, বাচ্চাদের ক্ষেত্রে শুধু অ্যাবডোমিনাল। ঠিক আছে, তো আমি যখন এই যে রেসপিরেটরি মুভমেন্টটা দেখবো দুই সাইডে সমান হচ্ছে কিনা, এটা বুঝতে গেলে আমাকে এই লেভেলে বসতে হবে, মানে এই লেভেলে আমার চোখ থাকবে এই চেস্টের এই লেভেলে। তাহলে এই লেভেলে দেখলাম যে পেশেন্টের দুই সাইড
একই রকম আছে, সিমেট্রিও আছে এবং মুভমেন্টটাও একই সাথে হচ্ছে। কারো যে লাঙে প্যাথোলজি থাকবে, যদি রাইট লাঙে প্যাথোলজি থাকে রাইট লাং কম নড়বে, ঠিক আছে। যে লাঙে প্যাথোলজি থাকবে ওই লাং রেস্ট্রিক্টেড হবে, মুভমেন্ট রেস্ট্রিকশন হবে। এখান থেকে দেখলাম, শুধু এখান থেকে দেখে আমার জন্য এনাফ হলো না, আমাকে পার দিকটা আবার দেখতে হবে যাতে দুই সাইডে অ্যাবডোমিনাল মুভমেন্টও ঠিক মতো হয়। তাহলে আমি পায়ের দিক দিয়ে গিয়ে একই লেভেলে আমাকে চেক করতে হবে। এটা একটু মনে রাখেন, আমাকে কিন্তু ওই লেভেল বসে আমি একবার দেখছি, এই লেভেলে বসে দেখছি। প্রথমে কিন্তু শেপ দেখার সময় দাঁড়ায় দেখছি, উকি মেরে দেখছি ওই সাইডে। এখন রেসপিরেটরি মুভমেন্ট দেখার জন্য আমাকে এটা করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এই লেভেলে দেখলাম, এই লেভেলে দেখলাম, দেখলাম যে দুই সাইডে সিমেট্রি আছে, ঠিক আছে। এরপর আমাকে রেসপিরেটরি রেট কাউন্ট করতে হবে এবং ব্রিদিং প্যাটার্নটা দেখতে হবে। তো রেসপিরেটরি রেট কাউন্ট করার জন্য আমরা নর্মালি একটা কাগজ বা একটা কলম পেশেন্টের উপরে রাখলে, সাপোজ আমি যদি এখানে রাখি বা আমি যদি পেটে রাখি, আমি কিন্তু রেসপিরেটরি রেটটা আমি করবো, আমি ঘড়ি দেখে বুঝতে পারবো। এই সাথে আরেকটা কাজ করবেন, পেশেন্টের পালসটা একটু দেখে ফেলবেন। এরকম হাত ধরে আমি পালস দেখতেছি, সাথে ওটা কাউন্ট করতেছি, মানে আমি দেখতে চাই যে আমার পালসেশনটা ঠিক মতো আছে কিনা, বাট আমি মেনলি এটা গুনতে চাই। আমি ঘড়ির দিকে তাকাবো, টিচার দেখে যদি বুঝতে পারে যে আপনি অ্যাক্টিং করতেছেন। খেয়াল রাখবেন, পালস দেখার সময় কিন্তু আমরা হাতটা একটু সেমিফ্লেক্স করি, 3 আঙুল দিয়ে এখানে দেখি, সব দিকে খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে আমি 15 সেকেন্ড দেখবো, 15 সেকেন্ড আমি দেখবো, দেখে যে কটা হবে তাহলে আমি 4 দ্বারা গুণ করবো, ঠিক আছে। সাথে আপনি ব্রিদিং প্যাটার্নটা দেখবেন। যদি কোনো পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, তখন সে কি করবে, এখন শ্বাস নেবে, তাই না, মানে রেট বেশি থাকবে, ডেপথ কম থাকবে। আরেকটা ব্যাপার হয়, যদি কোনো পেশেন্টের লেবার ব্রিদিং হয়, আমরা জানি যে কুশমাল ব্রিদিং হয় আগে, তখন কিন্তু পেশেন্ট হচ্ছে এরকম লং ডিপ শ্বাস নেয়, মানে পেশেন্টের ডেপথ বেশি থাকে, রেসপিরেটরি রেট কম থাকে, যেটাকে আমরা বলি লেবার ব্রিদিং বা কুশমাল ব্রিদিং, যেটা মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে হয়। তাহলে এই ক্ষেত্রে আমি কি করলাম, পেশেন্টের ব্রিদিং প্যাটার্নও দেখলাম যে সেটা অ্যাবডোমেন নাকি অ্যাবডোমেন থোরাসিক। অনেক সময় পেশেন্টে কি হয়, যদি রেসপিরেটরিতে বেশি সমস্যা, শুধু অ্যাবডোমিনাল মুভমেন্ট হয়, কারণ রেসপিরেটরি মুভমেন্টই করতে পারে না, ঠিক আছে। কারণ যদি রেসপিরেটরি কোনো একটা ডিজিজ থাকে বাইল্যাটারাল, তখন দেখা যায় রেসপিরেটরি মুভমেন্টই হয় না, শুধু অ্যাবডোমিনাল মুভমেন্টই হয়। ওকে, তাহলে এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি কি দেখলাম, শেপ দেখলাম, সিমেট্রি দেখলাম, আমরা হচ্ছে পেশেন্টের ব্রিদিং প্যাটার্ন অ্যান্ড মুভমেন্ট দেখলাম। তো আমাদের মেইন কাজ কিন্তু দেখা শেষ। হ্যাঁ, এরপর আমাদের দেখতে হবে পেশেন্টের কোনো এই যে রেসপিরেটরি মাসেলগুলো আছে এগুলো প্রমিনেন্ট কিনা। কারণ আপনারা দেখবেন যে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে এই রেসপিরেটরি এক্সারসাইজ মাসেলগুলো খুব প্রমিনেন্ট হয়ে যায়, পার স্লিপ থাকে। আবার নিউমোনিয়া পেশেন্টে কি হতে পারে, এই যে মানে কি বলে চেস্ট ইনড্রেনিং থাকতে পারে। ইনড্রেনিং মানে হচ্ছে সাপোজ দুইটা রিপসের মাঝখানে মাংসপেশি মানে ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড চেস্ট ইনড্রেনিং। এনার ক্ষেত্রে এরকম নাই। তো নর্মালি কি হয়, নিউমোনিয়া পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় এই দুই রিপসের মাঝখানে যে এরিয়াটা সেটা বসে যায়, দ্যাট ইজ কল্ড চেস্ট ইনড্রেনিং। অনেকটা সাবকোস্টাল রিসেশন থাকতে পারে, মানে এটা ভিতর দিকে ঢুকে যাবে, সাবকোস্টাল রিসেশন থাকতে পারে। এরপর আমাকে এই সময় কি করতে হবে, পেশেন্টের এইখানে কোন এনগোর্স ভেইন আছে কিনা দেখতে হবে। কারণ সুপ্রাভেনাকাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট আপার পার্ট এনগোর্স থাকে। তারপর এই যে আমি দেখতেছি এই সময় পেশেন্টের এই যে সুপ্রাক্লাভিকুলার ফোসা, দুইটা সুপ্রাক্লাভিকুলার ফোসা এই এরিয়া এবং এই এরিয়া, এটা আমাকে কিন্তু চেক করতে হবে কোনো ঝামেলা আছে কিনা, ঠিক আছে। এরপরে ওই একইভাবে কোনো নিডল মার্ক আছে কিনা। নিডল মার্কটা কই থাকে নর্মালি, এই যে সাপোজ মিড অ্যাক্সিলারি লাইনে থাকতে পারে, মিড অ্যাক্সিলারি লাইনে থাকতে পারে, অথবা পিছনে থাকে। নর্মালি নিডল মার্ক যেটাতে আমরা পোলার ফ্লুইড অ্যাসপিরেট করি সেটা মিড অ্যাক্সিলারি অথবা পিছনের দিকে থাকে। আচ্ছা, কোনো ব্যান্ডেজ আছে কিনা সেটা আমি দেখবো, বা কোনো স্কার মার্ক আছে কিনা সেটা দেখবো, কোনো পিগমেন্টেশন আছে কিনা দেখবো, ঠিক আছে। সো এটা আমার মোটামুটি ইন্সপেকশন শেষ, ঠিক আছে। এরপর আমরা আসি পালপেশন। পালপেশনটা খুবই সহজ, আমাদের মাত্র 3টা কাজ করা লাগে। প্রথমে কি করতে হয়, পেশেন্টের ট্র্যাকিয়া চেক করতে হয়, অ্যাপেক্স বিট ঠিক আছে কিনা দেখতে হয়, এবং পেশেন্টের চেস্ট এক্সপান্সিবিলিটি দেখতে হয়, ঠিক আছে। চেস্ট এক্সপান্সিবিলিটি দুই রকম, একটা হচ্ছে নর্মালি চেস্ট এক্সপান্সিবিলিটি, আর একটা হচ্ছে টোটাল টোটাল চেস্ট এক্সপান্সিবিলিটি। ওকে, তাহলে আমরা এখন যদি পালপেশন আসি, আমাকে প্রথমে কি করতে, ট্র্যাকিয়া দেখতে হবে যে ট্র্যাকে কোনো সাইডে ডেভিয়েশন হয়েছে কিনা। তো প্রথমে আমাকে বলতে হবে বাবা একটু ঢোক গেলেন, তো ঢোক গেলেন, তাহলে আমার ঢোক গেল যে আমার ট্র্যাকে কোনো সুইলিং টুইলিং আছে কিনা সেগুলো আমরা দেখলাম। এরপর আমি হচ্ছে পেশেন্টের ট্র্যাকের অবস্থা সেটা দেখবো। দেখেন এটা হলো আমার মিডিল ফিঙ্গার, এটা ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে রিং ফিঙ্গার। আমাদের এটা হচ্ছে ক্লাভিকল, এটা হচ্ছে ক্লাভিকল, এটা হচ্ছে এস্টার্নাম। তাহলে এই যে জয়েন্টটা এটা হলো এস্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট, এই যে দেখা যায় প্রমিনেন্ট, হ্যাঁ এটাও প্রমিনেন্ট। তো এস্টার্নো ক্লাভিকুলার জয়েন্টে আমার এই যে এটা ইন্ডেক্স ফিঙ্গার রাখতে হবে, এটাই হচ্ছে রিং ফিঙ্গার রাখতে হবে। রেখে আপনার যদি মনে হয় দাঁড়িয়ে আছে, দাড়িতে সমস্যা, আপনি চাইলে দাড়িটা কিন্তু একটু এ করে রাখতে পারেন যাতে বেটার ছাত্রটা দেখতেছে আপনাকে, তাই না, তাহলে বেটার একটা আপনার ফিল্ড ওপেন হবে। এখন দেখেন এটা হলো ট্র্যাকিয়া, তাই না। তাহলে যে ট্র্যাকিয়ার হচ্ছে এই যে জায়গাটা উঁচু, না এই জায়গাটা উঁচু, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, এই উঁচু জায়গাটা যেটাকে আমরা অ্যাডামস অ্যাপল বলি, তার নিচে কিন্তু ক্রিকয়েড কার্টিলেজ, এই হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। তো আমরা কি করব, এই বরাবর
এই পাশে স্টেনোক্লেডোমাস্টাইড, এই পাশে স্টেনোক্লেডোমাস্টাইড। আমি প্রথমে এই পাশে হাত দিব, দেখবো যে আমার এই যে এই যে এই যে ট্রাকিয়া এবং স্টেনোক্লেডোমাস্টাইডের মাঝখানে সমান গ্যাপ আছে কিনা। আবার এই পাশেও দেখবো, আমি দেখতেছি দুই পাশে মোটামুটি সমান গ্যাপ আছে, মানে আমার আঙ্গুল ঠিক মতো যাচ্ছে কিনা। ঠিক আছে, যদি যে সাইডে ট্র্যাকে ডেভিয়েট হয়ে যাবে ওই সাইডে গ্যাপটা কমে যাবে। সাপোজ ট্র্যাকে ওই সাইডে ডেভিয়েট হয়ে গেল, তখন কিন্তু এই হাতটা ঠিক মতো যাবে না, আপনি একটু রেজিস্ট্যান্স ফিল করবেন। তাহলে যে সাইডে ট্র্যাকে ডেভিয়েট হয়ে যাবে ওই সাইডে নর্মালি কি হয়, ওই সাইডে হচ্ছে গ্যাপ কমে যায়। তাহলে যে সাইডে গ্যাপ বেশি ট্র্যাক কিন্তু অপোজিট সাইডে গেছে, যে সাইডে গ্যাপ কম ট্র্যাকে ওই সাইডে গেছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ট্র্যাকেটা দেখলাম। তাহলে আমরা জানি লাংসের যে কোনো প্যাথোলজি ক্ষেত্রে কিন্তু ট্র্যাকে শিফট হতে পারে। আমরা জানি পুশিং এবং পুলিং ইফেক্ট জানি, যদি পুশিং হয় সাপোজ এই সাইডে কোন একটা মাস আছে কিংবা পোলার ইকুয়েশন আছে, ট্র্যাক কিন্তু অপোজিট সাইডে চলে যাবে। আবার এই পাশে যদি কোনো একটা কলাপসিং কিছু থাকে তখন কিন্তু ট্র্যাক এসে নিজের দিকে টেনে নিবে। ওকে, তো এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। তাহলে আমি দেখলাম ট্র্যাকের পজিশন দেখলাম, ট্র্যাকের ডেভিয়েশনের জন্য সেটা দেখলাম। এরপরে আমরা দেখবো ট্র্যাকেল টাগ, মানে ট্র্যাকে দেখার পর পরে আমরা ট্র্যাকেল টাগটা দেখবো। তো নর্মালি অনেক জায়গায় এখন বলা হয় ট্র্যাকেল টাগ দেখার দরকারই নাই, কারণ এটা দরকার হয় না। ওকে, নর্মালি ট্র্যাকেল টাগটা কি, টাগটা হচ্ছে ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স, মানে আমাদের ক্রিকয়েড ক্যাটিলেজ এবং স্টারনামের যে আপার পার্ট, এই যে নস্ট আছে এই দুটোর মাঝখানে ডিস্টেন্স। ঠিক আছে, তা আমরা যদি দেখি একদম উপরে শক্ত জায়গাটা হচ্ছে এই উঁচু জায়গাটা, এটা হলো থাইরয়েড কার্টিলেজ। এর জাস্ট নিচে দেখবেন একটু উঁচু মতো আছে, দিস ইজ ক্রিকয়েড কার্টিলেজ। এই ক্রিকেট কার্টিলেজ থেকে স্টারনাম এটার মাঝখানে কমপক্ষে 3 আঙুলের একটা ডিস্টেন্স থাকে। দেখেন এই যে 3 আঙুলের একটা ডিস্টেন্স আছে। যদি কোনো কারণে এই 3 আঙুল থেকে কমে যায় তখন সেটাকে আমরা বলি যে তার এই যে ট্র্যাকেল টাগ কমে গেছে বা ক্রিকোস্টার্নাল ডিস্টেন্সটা কমে গেছে। কেন কমে যায়, অনেকটা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে এটা কমে যায়। ঠিক আছে, সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে ট্র্যাকেল টাগটা কমে যায়। এখন আমাকে অ্যাপেক্স বিট দেখতে হবে। তো অ্যাপেক্স বিট দেখার সময় এই যে নিপেল বরাবর আমি জাস্ট নিপেলের নিচে আমি এরকম 3টা আঙুল বা 4টা আঙুল এভাবে রাখলাম। আমি পেশেন্টের অ্যাপেক্স বিট পাচ্ছি কিনা সেটা দেখার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, তো আমি অ্যাপেক্স বিট এখানে পাচ্ছি না। তখন আমি কি করব, বলবো পেশেন্টকে যে আপনি একটু পেশেন্টের ওটা কি সাইড, পেশেন্টের ওটা হলো ডান সাইড, যে পেশেন্টের ওটা হলো বাম সাইড, আমি বলবো যে একটু বাম সাইডে কাত হন। বাবা একটু বাম সাইডে কাত হন তো, আমার দিকে একটু সরে আসেন, আপনি বেশি দূরে সরে গেছেন, আমার দিকে সরে আসেন। তাহলে এরকম বাম পাশে এরকম হাত দিয়ে আমি বোঝার চেষ্টা করবো যে পেশেন্টের অ্যাপেক্স বিট আমি পাচ্ছি কিনা। আমি হাতটা কোথায় দিব, 2 রিবসের মাঝখানে ইন্টারকোস্টাল স্পেসে দিব। ওকে, তাহলে আমি এইখানটায় পাইলাম, আমি ওনার অ্যাপেক্স বিটটা এখানে পাইলাম। তো অ্যাপেক্স বিটটা পাওয়ার পরে আমাকে কি করতে হবে, এটা কোথায় আছে সেটা আমাকে একটু মাপতে হবে। তো অ্যাপেক্স বিট কোন স্পেসে পাইছি সেটা আমাকে খুঁজতে হবে। তো আমরা কি করব, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে গুনে আসবো। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস আমরা কিভাবে করবো, এই যে নস থেকে যখন আমরা একটু এই হাত কিন্তু তোলা যাবে না, কারণ তুললে কিন্তু আপনি হারাই ফেলবেন যে আপনার হাতটা কোথায় ছিল। আপনাকে কি করতে হবে, এখান থেকে মেজার করে করে আসতে হবে। দেখেন এখানে যদি আপনি হাতটা টান দেন, এখানে একটু উঁচু মতো জায়গা মনে হচ্ছে, এটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ লুইস। এই অ্যাঙ্গেল অফ লুইসে থাকে সেকেন্ড রিবস, তার নিচে থাকে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এটা হলো সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। তাহলে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এরপর হলো থার্ড ইন্টারকোস্টাল স্পেস, মানে একটু নিচু মতো জায়গাটা তো স্পেস, আর বাকিটা রিবস। তাহলে এটা সেকেন্ড, থার্ড, এটা ফোর্থ, এটা হলো ফিফথ, এই হলো ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। তাহলে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আপনি সোজা হয়েছেন, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, হ্যাঁ আমি পাইলাম ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। এখন এটা হলো আমার মিড ক্লাভিকুলার লাইন, এটা হচ্ছে আমার মিড ক্লাভিকুলার লাইন। তাহলে দেখেন মিড, আর এটা হলো অ্যান্টেরিয়র এক্সাইলার লাইন, এই যে এক্সাইলা থেকে যে ফোল্ডটা নেমে গেছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র এক্সাইলার লাইন। আর এই যে ক্লাভিকুলার মাঝ বরাবর এটা হলো মিড ক্লাভিকুলার লাইন। তাহলে পেশেন্টে কিন্তু মিড ক্লাভিকুলার লাইনেও নাই, অ্যান্টেরিয়র এক্সাইলার লাইনেও নাই, কোথায় আছে, মিড ক্লাভিকুলার থেকে একটু লেফটের দিকে আছে। ঠিক আছে, তাহলে আমাকে এটা কিন্তু যখন স্যারকে বলবো এটা কিন্তু বলতে হবে যে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে পাইছি, তারপর হচ্ছে মিড এক্সাইলার লাইন থেকে একটু ল্যাটারালি পাইছি, এবং মিড লাইন থেকে কত দূরে এটা আপনাকে মাপতে হবে। তাহলে আপনার পকেটে তো ফিতা থাকবে, এই হাত কিন্তু তোলা যাবে না। ঠিক আছে, ফিতা দিয়ে আপনাকে কি করতে হবে, এই যে আপনার এটা হলো মিড লাইন, এখান থেকে আপনি মাপবেন। তাহলে আমি কত পাইছি, 12 সেন্টিমিটার পেয়েছি। তাহলে আমাকে এটা মনে রাখতে হবে যে আমি অ্যাপেক্স বিটটা পাইছিলাম মিড লাইন থেকে 12 সেন্টিমিটার হচ্ছে লেফটে। ঠিক আছে, এবং সেটা মিড এক্সিলারি লাইন নাকি মিড ক্লাভিকুলার লাইন সেটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে। তাহলে আমাকে অ্যাপেক্স বিট দেখা হয়ে গেল এবং হচ্ছে আমাকে ট্র্যাকে দেখা হয়ে গেল। এখন আমাকে দেখতে হবে চেস্ট এক্সপান্সিবিলিটি, মানে চেস্টটা ঠিকমতো এক্সপানশন হয় কিনা। ঠিক আছে, তো চেস্ট এক্সপান্সিবিলিটি আমরা 3 জায়গায় দেখি, সামনের দিক দিয়ে আমরা 3 জায়গায় দেখি। কোথায় কোথায় দেখি, এই যে
উপরের দিকে একটা দেখি, আপার চেস্টে একটা দেখি, ঠিক আছে? আপনার একটু সরে আসেন আমার দিকে। ওকে, তো আমরা কি করি, এই যে হাতটা এইভাবে রাখি, এখানে রেখে আমরা এই বরাবর হাত দিয়ে দেখতে চাই পেশেন্টের রেসপিরেশনের সাথে আমার চেস্টটা মুভমেন্ট করে কিনা। এখানে একটা দেখতে চাই, নিপল বরাবর একটা দেখতে চাই, এবং আর একটা হচ্ছে এই যে একদম লোয়ার চেস্ট দিয়ে আমরা দেখতে চাই। ওকে, এখন দেখেন এখানে কিছু ব্যাপার আপনার খেয়াল রাখতে হবে। নর্মালি আমি যদি পেশেন্টকে টাইট করে ধরি, তাহলে পেশেন্ট যতই মাসলওয়ালা হোক না কেন, সে কিন্তু তার আমার হাতটা কত সরাতে পারবে না। সো এখানে কিছু টেকনিক ফলো করতে হবে। এই প্রথমে হাতটা আপনি রাখলেন, এই দুই আঙ্গুল মিড লাইন বরাবর রাখলেন, কিন্তু এগুলো কিন্তু বডির সাথে টাচ করে দেওয়া যাবে না। কাছে আসো, এটা কিন্তু বডির সাথে এরকম টাচ করে দেওয়া যাবে না। আপনাকে কি করতে হবে, এরকম উঁচু রাখতে হবে যাতে রেসপিরেশন সাথে একটু সরে যায়। চলেন দেখি, মাথার দিকে আসো, মাথার দিকে আসো। দেখেন আমি এখানে হাত রেখে আমি এইখানে এরকম করে রাখলাম, দেখেন আমার এটা টাচ করে আছে, কিন্তু এই পার্টটা কিন্তু আমার চেস্টের সাথে টাচ করবে না, জাস্ট আলতো ভাবে এরকম থাকবে। এই পেশেন্ট যখন শ্বাস নেবে আমাকে একটু অভিনয় করতে হবে। এটা কিন্তু আপনি যদি জোরে ধরে রাখেন, পেশেন্ট যতই শ্বাস নেই এটা কিন্তু আপনাকে ডিসপ্লেস করতে পারবে না। তাহলে আপনি রাখলেন, এরকম করে রাখলেন, পেশেন্ট শ্বাস নেওয়ার সাথে সাথে বাবা একটু লম্বা লম্বা একটু শ্বাস নেন, বড় বড় শ্বাস নেন। যখন শ্বাস নেবে তখন আমাকে হাত ছড়াতে হবে, ঠিক আছে? এখন সরাতে হবে, মানে এটা আপনার অ্যাক্টিং এর সাথে যাতে বোঝা যায়, ঠিক আছে? যে সাইডে মুভমেন্টটা কম হচ্ছে, যদি আপনি আগে থেকে জানেন যে এই সাইডে কোনো একটা ঝামেলা আছে, তাহলে এই সাইডে কিন্তু মুভমেন্ট হবে না। অথবা পেশেন্ট যদি অ্যাকচুয়ালি কোনো ঝামেলা থাকে, সেই সাইডে মুভমেন্ট হবে না। এখন আসেন এই যে নিপেল বরাবর, এখানে এরকম টেনে ধরে আবার শ্বাস নেন, একটু লম্বা লম্বা শ্বাস নেবেন, হ্যাঁ, ঘন ঘন শ্বাস না, লম্বা শ্বাস নেবেন। হ্যাঁ, তাহলে আপনি এভাবে ধরবেন, পেশেন্ট যখন লম্বা শ্বাস নেবে তখন হাত দেখেন সরে যাচ্ছে, ঠিক আছে? সরে যাচ্ছে, তাহলে এটা সেক্স এক্সপান্ড হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আপনি টাইট করে ধরে রাখলে হবে না। এবং আর একটা ব্যাপার অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু আপনি এইভাবে একসাথে লাগাই দিবেন না। এরপর লোয়ার চেস্টে আপনি ওই একইভাবে এরকম ধরবেন, শ্বাস নেন, তখন শ্বাস নেবে, তখন আপনি হাত সরাবেন বা ওই চেস্টের সাথে মুভমেন্ট হয়ে যাবে। তাহলে এটা গেল হচ্ছে চেস্ট এক্সপান্সিবিলিটি। এরপর আমাদের করতে হবে কি, টোটাল চেস্ট কতটুকু এক্সপান্ড করলো সেটা আমাদের ফিতা দিয়ে মাপতে হবে। নর্মালি টোটাল চেস্ট এক্সপান্সিবিলিটি হলো 5 সেন্টিমিটার থাকবে, নর্মালের থেকে ইন্সপিরেশনের সময় 5 সেন্টিমিটার বেশি থাকবে। তো আমি দেখি, আমি পেশেন্টের প্রথম দেখি বাবা, এটা হলো একটা লেভেল অফ নিপল। এই নিপল বরাবর আমি নিলাম, এখানে আসছে হচ্ছে, ও সরি এটা উল্টে গেছে, আমাকে এই দিক দিয়ে নিতে হবে। এটা আসছে হলো 85, এটা কত আসছে 85, ঠিক আছে? এরপর আমাকে কি করতে হবে, আমাকে এভাবে রেখে আমাকে ওনাকে বলতে হবে পেট ভরে শ্বাস নেন, বাবা বুক ভরে শ্বাস নেন, তো শ্বাস, এটা ছিল নর্মালি, একটু দাঁড়ান, এটা ছিল নর্মালি শ্বাস নেন, ঠিক আছে? এগুলো নর্মালি শ্বাস নেন। ওকে, তাহলে এই যে আমরা দেখবো যে আগে ছিল হচ্ছে কত 85, এখন দেখা যাচ্ছে আমাদের 89 আছে, ঠিক আছে? তো নর্মালি বলা হয় সেক্স স্টেজ এক্সপানশন করবে, সেক্স এক্সপানশন করবে মোটামুটি মোর দ্যান 5 সেন্টিমিটার, ঠিক আছে? তো এটা ছিল আমাদের পালপেশন। ওকে, পালপেশনে আর একটা জিনিস করার কথা বলে, বাট বর্তমান সময় বলা হয় সেটা করার দরকার নেই, সেটা হলো ভোকাল ফেমিটাস, ঠিক আছে? ভোকাল ফেমিটাস কি, আমরা যদি ভোকাল রেজোনেন্স করি, যেখানে ভোকাল ফেমিটাস করার দরকার হয় না। ভোকাল ফেমিটাস জিনিসটাকে আমি একটু বলে দিই। আমি পেশেন্টের এই যে এইখানে আমি হাত দিব, পেশেন্টকে বলবো 3-3 বলতে, হ্যাঁ বাবা বলেন 3-3, আমি যখন আপনার বুকে হাত রাখবো আপনি 3-3 বলবেন, ঠিক আছে? বলেন 3-3, বলেন 3-3। তারপর আমরা প্রত্যেকটা রিপসে এই বরাবর মিড ক্লাভিকুলার লাইন বরাবর দেখবো, এরপর মিড এক্সিল লাইন বরাবর, বলেন 3-3, বলেন 3-3, বলেন 3-3, বলেন। এইভাবে আমরা দেখবো কত পর্যন্ত, সামনের দিক থেকে সিক্স রিপ পর্যন্ত, সিক্স ইন্টারকোস্টাল লিপস পর্যন্ত। মিড এক্সিলারিতে হচ্ছে আমরা 8, মিড এক্সিলারিতে আমরা দেখি 4 to 8। হ্যাঁ, মিডে কিন্তু আমরা নর্মালি এক্সিলার শুরু হলো ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস থেকে, বাট ভোকাল ফেমিটাস কিন্তু লাগে না। অনেক জায়গায় স্যাররা বলছে ভোকাল ফেমিটাস করারই দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা পালপেশনে কি কি দেখলাম? পালপেশনে আমরা প্রথমে দেখলাম যে পেশেন্টের ট্র্যাকে ডেভিয়েটেড না নর্মাল, ট্র্যাকাল টাগও কিন্তু লাগে না। তাহলে আমরা এখানে ট্র্যাকাল ডেভিয়েশন দেখলাম, তারপর হলো আমরা অ্যাপেক্স বিট দেখলাম, এরপর আমরা
চেস্ট এক্সপেন্সিবিলিটি দেখলাম, টোটাল চেস্ট এক্সপেন্সিবিলিটি দেখলাম। এখানে আমাদের পালপেশন শেষ। আমরা এখন পারকাশন করব। এই পারকাশনে আমাদের অনেকে একটা উইকনেস থাকে, বিশেষ করে মেয়েরা দেখা যায় পারকাশন করতে পারে না। এটা একটা প্রপার ওয়েতে কিন্তু আমাদের পারকাশন করতে হবে। তো পারকাশন আমাদের এই যে মিডিল ফিঙ্গার আছে, মিডিল ফিঙ্গারের এই যে এটা তো ডিস্টাল ফ্যালাঞ্জেস, এটা হচ্ছে মিডিল ফ্যালাঞ্জেস, ঠিক আছে? আমাদের এই যে মিডিল ফ্যালাঞ্জেস আমরা পারকাশন করব। খেয়াল রাখতে হবে আমাদের শুধুমাত্র রিস্ট নড়ে, আমাদের অনেকে কেনুই নড়ে, ঠিক আছে? অনেকের এইটা নড়ে, এটা না, শুধু রিস্টের মুভমেন্ট হবে, ঠিক আছে? তো আমরা পারকাশন কই করব? পারকাশন অ্যাপেক্সে করতে হয়, 2 অ্যাপেক্সে, তারপর হচ্ছে ক্লাভিকলে করতে হয়, এরপর হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন বরাবর 6 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত, মিড এক্সিলারিতে 4 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমরা এখানে পারকাশন করব। ওকে, তাহলে দেখেন আমি প্রথমে এই যে অ্যাপেক্সে পারকাশন করব। এবং আরেকটা ব্যাপার, আমার এই হাতটা এই যে যেটার উপরে আমি পারকাশন করব এটা একদম বডির সাথে ফিক্স থাকবে, মানে বাকিটা বডির সাথে আলতো করে লাগানো থাকতে পারে এই দুইটা আঙ্গুল, বা উঁচুও থাকতে পারে, বাট আমার যেটার উপর পারকাশন করব সেটা অবশ্যই বডির সাথে ফিক্স থাকতে হবে। ওকে, তাহলে আমি এখানে দেখি। ওকে, যেহেতু এখানে ক্লাভিকল আছে, ক্লাভিকলে হাত দেওয়ার দরকার নেই, আমি ডিরেক্ট ক্লাভিকলে হাত দেব। ওকে, এরপর হচ্ছে এই যে মিড ক্লাভিকুলার লাইন বরাবর, এটা হচ্ছে ফার্স্ট, খেয়াল রাখেন আমি কিন্তু এটার মুভমেন্ট হচ্ছে। এবং আরেকটা ব্যাপার, অনেকে করে কি এখানে এইভাবে দেয়, আবার এখানে হাতটা এইভাবে দেয়, এটা কিন্তু পসিবল না, মানে এটা অনেকে ভুল করে, মানে ভুল করে বলতে কি করবে বুঝতে পারে না। আমি হাত এখানে দিব, এইভাবে দিব, খুবই সিম্পল, তাই না? এই এক্সামিনেশন গুলো কিন্তু আবিষ্কার হয়েছে আমার সুবিধার্থে। তো আমি এখানে হাত দিয়ে এখানে এইভাবে দিয়ে কিন্তু আমার জন্য অ্যাকচুয়ালি সম্ভব না, তাই না? ওকে, তাহলে আমি সেকেন্ড পর্যন্ত গেছিলাম, এরপর থার্ড, সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এই সাউন্ডটা দেখছেন, আপনার সাউন্ড শুনে কিন্তু টিচাররা বুঝে ফেলবে যে অ্যাকচুয়ালি আপনি পেশেন্টকে এক্সামিনেশন করছেন কিনা। সো আমার এই যে ফিফথ, এটা হলো সিক্সথ, 6 ইন্টারকোস্টাল স্পেস। তাহলে মিড ক্লাভিকুলার লাইনতে আমি 6 ইন্টারকোস্টাল স্পেস দেখলাম। হ্যাঁ, এখন আমি মিড এক্সিলাতে দেখবো, এই পাশে এবং এই পাশে। তবে মিড এক্সিলা বা যে এক্সিলাতে আমি এক্সামিনেশন করবো এটা কিন্তু শুরু হয়েছে 4th ইন্টারকোস্টাল স্পেস থেকে। তার মানে আপনি যদি এখান থেকে এক্সামিনেশন করা শুরু করেন, আমি অ্যাকচুয়ালি 4th ইন্টারকোস্টাল স্পেস থেকে শুরু করতেছেন। বিশ্বাস না হলে আপনি কাউন্ট করে নিতে পারেন। এই যে এটা তো হলো সেকেন্ড, তাই না? এটা হলো সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে ফোর্থে যান যান যান, এই যে দেখেন ফোর্থ কিন্তু গেছে এইখানটায়, দেখছেন? মানে এটা কিন্তু আপনার 4th ইন্টারকোস্টাল স্পেস। চলেন, ওকে, এখন দেখেন এইখানে আগে যেমন আমি এখানে এইভাবে দিছিলাম, এইখানটা কি আমি এই এক্সিলার থেকে আমি এভাবে দিতে পারবো? আমার জন্য কষ্ট হয়ে যায়, এইখানটা আমি এভাবে দিব। হাতটা আপনি একটু দূরে সরান। আমরা যে চিন্তা করেন শব্দ হবে কিনা, আপনি যদি প্রপারলি এক্সামিনেশন করেন আপনার কিন্তু শব্দ হবে, ঠিক আছে? তাহলে এদিকে আমি 8 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত করলাম, ঠিক আছে? সো এটা আমার পারকাশন কিন্তু শেষ। তাহলে আমি পারকাশন কি করলাম? অ্যাপেক্সে করলাম, ক্লাভিকলে করলাম, সামনের দিক দিয়ে 6 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত করলাম, দুই সাইডে মিড মিড ক্লাভিকুলার লাইন বরাবর, এরপর মিড এক্সিল লাইনে 4 থেকে 8 ইন্টারকোস্টাল স্পেস বরাবর করলাম। এখানে আমি হাতটা রাখবো এইভাবে এইভাবে, এখানে এইভাবে, এখানটা এইভাবে। সো এটা আমার পারকাশন শেষ। আমরা এখন অসকালটেশন শুরু করব। তো অসকালটেশন শুরু করার আগে টিচারের সামনে অবশ্যই আপনাকে এটা অ্যাক্টিং করে নিতে হবে যে আপনার এটা কি ডায়াফ্রাম, এটা ডায়াফ্রামে আছে, তাই না? আর এটা হচ্ছে বেল। তো যখন আমি হচ্ছে অ্যাপেক্স দেখব, অবশ্যই আমাকে কি দিয়ে দেখতে হবে? বেল দিয়ে দেখতে হবে, তাই না? আমরা কিন্তু অ্যাপেক্স বেল দিয়ে দেখি, ঠিক আছে? তো চলেন আমরা প্রথমে অ্যাপেক্সটা দেখি। বাবা, একটু মুখ হা করে লম্বা লম্বা শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। হ্যাঁ, এত মুখ হা করা লাগবে না, একটু করে লম্বা করে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, ঠিক আছে? আমি যখন স্টোটা আপনার শরীরে দিব, নর্মালি আমাদের যে সাউন্ডটা সেই সাউন্ড হলো ভেসিকুলার সাউন্ড। আমরা যদি বলে নর্মাল ব্রেড সাউন্ড কি, আচ্ছা আমরা অসকালটেশনে কি কি দেখবো? ব্রেড সাউন্ড দেখবো, কোনো অ্যাডেড সাউন্ড দেখবো, অ্যাডেড সাউন্ড আছে কিনা সেটা দেখবো, এবং হচ্ছে ভোকাল রেজোনেন্স দেখবো, ঠিক আছে? তো নর্মালি যে ব্রেড সাউন্ড সেটা হচ্ছে ভেসিকুলার। ভেসিকুলার মানে কি? ইন্সপিরেশন এক্সপিরেশন, ইন্সপিরেশন অল্প, এরপর একটু এক্সপিরেশন, এক্সপিরেশন একটু বেশি।
তো আর একটা সাউন্ড হচ্ছে বঙ্কিওল। বঙ্কিওলটা কিন্তু নর্মাল, কিন্তু সেটা মিড লাইন বরাবর পাওয়া যায়, সেটা বঙ্কিয়াল সাউন্ড। কিন্তু আপনি যদি পেরিফেরিতে বঙ্কিয়াল সাউন্ড পান, সেটা কিন্তু অ্যাবনর্মাল। ওকে, তাহলে আমাদের মেইনলি রেসপিরেটরি বা ব্রেথ সাউন্ড সেটা কি, সেটা হচ্ছে ভেসিকুলার। ওকে, এর অ্যাবনর্মাল সাউন্ড কি হয়, একটা হচ্ছে বরঙ্কিয়াল। মিড লাইনে যদি আপনি বরঙ্কিয়াল পান সেটা নর্মাল, কিন্তু বাইরের দিকে বরঙ্কিয়াল পান মানে ভিতরে কোনো ঝামেলা আছে। ঠিক আছে, আমরা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে কি পাই, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন পাই। ওকে, তো চলুন আমরা দেখি। তাহলে আমি অ্যাপেক্সে দেখবো হচ্ছে বেল দিয়ে। আবার শ্বাস নেন, শ্বাস ছাড়েন। আমি অ্যাপেক্সে দেখলাম। এখন আমরা চেস্টে দেখবো। চেস্টে আমরা মিড ক্লাভিকুলার লাইন বরাবর 6 ইন্টারকস্টাল স্পেস, এবং এখানে 4 to 8 শ্বাস, শ্বাস। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে মিড এক্সেল লাইন বরাবর শ্বাস। ওকে, এটা কিন্তু দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন, একটা হচ্ছে জেড প্যাটার্ন। ওকে, এখানে দেখলাম, এখানে দেখলাম, পরেরটা এখানে দেখে এ পাশে, এটাও হতে পারে। আবার আমি যেটা করলাম মাত্র, এখানে দেখলাম, এখানে, আবার এখানে দেখলাম, এখানে দেখলাম, কিন্তু এটা দুই ভাবে করা যেতে পারে। ঠিক আছে, তো আমি যে ওয়াসকাল্ট করলাম এর সাথে সাথে আমার কোনো অ্যাডেড সাউন্ড আছে কিনা, যে পেশেন্টের বাঁশির মতো শব্দ হচ্ছে কিনা, দ্যাট ইজ কল রঙ্কায়, তারপরে কোনো এক্সট্রা ক্রেভ স্টেপস আছে কিনা, সেগুলো আমার দেখতে হয়। ঠিক আছে, যদি কোনো পেশেন্টের লাংসে সলিড কিছু থাকে তখন কিন্তু আপনি বঙ্কাল পেট সাউন্ড পাবেন। আবার সিওপিডি পেশেন্ট যদি দেখেন, কোনো পেশেন্টের বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে একটা সিওপিডি পেশেন্ট, তার ক্ষেত্রে কিন্তু ভেসিকুলার উইথ প্রলং এক্সপ্রেশন পাবেন। ঠিক আছে, আচ্ছা। তো এরপর আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো ভোকাল রেজোনেন্স। আমরা বলছিলাম ভোকাল ফেমিটাস করা লাগে না কেন, কারণ ভোকাল রেজোনেন্সের কারণে ভোকাল ফেমিটাস এখন আর করা লাগে না। ওকে, তো ভোকাল রেজোনেন্স আমরা যে যে জায়গায় দেখতে হয়, ভোকাল ফেমিটাস ওই একই জায়গায় দেখতে হয়, যেখানে ভোকাল ফেমিটাস হাতে ফিল করার ব্যাপার, তো যেখানে ওটা বাদ দেওয়া হয়েছে। তো আমরা এখন ভোকাল রেজোনেন্স দেখবো। বাবা, আমি আমি যখন নেক্সট তো আপনার উপর ধরবো, তখন আপনি বলবেন এক এক, অথবা আপনি তিন তিন বলবেন। হ্যাঁ, আমরা এক একও বলতে পারি, তিন তিনও বলতে পারি, আপনি তিন তিন বলবেন। ঠিক আছে, বলেন তিন তিন, বলেন তিন তিন তিন, তিন বলেন তিন তিন। তিন 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 তিন। সো আমরা ভোকাল রেজোনেন্সও দেখে ফেললাম। ঠিক আছে, তো ভোকাল রেজোনেন্স দেখার পরে আমার নর্মালি অসকালটেশন শেষ, আমার এক্সামিনেশন শেষ। কিন্তু যদি কোনো পেশেন্ট আপনার মনে হয় সে নিউমোনিয়া পেশেন্ট, যদি মনে হচ্ছে কনসিডারেশন আছে, আপনার দুইটা স্পেশাল টেস্ট করতে হয়, দুইটা স্পেশাল এক্সামিনেশন করতে হয়। একটাকে বলা হয় হুইসপারিং পেক্ট্রিলিকুই, মানে পেশেন্টকে আমি হুইসপার করতে বলবো, আমি স্টোতে দিয়ে সেটা ক্লিয়ারলি শুনতে পাই কিনা সেটা দেখবো, এটাকে কি বলা হয়, হুইসপারিং পেক্ট্রিলিকুই। আর একটা বলা হয় ইগোফোনি। ইগোফোনি মানে পেশেন্ট বলবে ই, যদি পেশেন্টের কনসিডারেশন থাকে আমি সেটা শুনবো সে এ। ঠিক আছে বাবা, আহ, আমি, আপনার নাম কি? ইমরান। ইমরান। আপনি এই কথাটা আহ ফিস ফিস করে বলবেন। কিভাবে বলবেন বলেন তো? আমার নাম ইমরান, হ্যাঁ। এভাবে ফিস ফিস করে বলবেন। ঠিক আছে, উনি ফিস ফিস করে বলতেছে, আমি সেটা যদি স্টোতে শুনতে পাই, তার মানে আমার মানে হুইসপারিং পেকিলুকুই পজিটিভ। হ্যাঁ, একইভাবে অ্যাপেক্স। হ্যাঁ,
ওকে, এখন আমি আপনাকে বলবো ই, আমি যখন ধরবো আপনি বলবেন ই, ঠিক আছে? ই ই ই এভাবে, হ্যাঁ বলেন কি বলবেন? ই ই ই, একটা করে বলবেন ই, ঠিক আছে? বলেন, ই ই বলেন। ই 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 তো এটা হলো ইগোফেনি। যদি ওনার কনসালটেশন বা নিউমোনিয়া থাকতো, হুইসপারিং প্যাকটিলিকুই আমি পজিটিভ পাইতাম, মানে উনি হচ্ছে ফিসফিস করে বলতো, সেটা আমি বুঝতে পারতাম। এবং ইগোফেনি যেটা উনি ই বলছে আমি ই শুনছি, যদি ওনার নিউমোনিয়া থাকতো আমি সেটা কিন্তু এ শুনতাম, ঠিক আছে? সো এটা দিয়ে আমাদের অসকালটেশন শেষ। তাহলে অসকালটেশনে আমরা কি কি দেখলাম? আমরা প্রথমে পেশেন্টের অসকালটেট করলাম, সেটা মানে ব্রেথ সাউন্ড কেমন দেখলাম, এরপর কোনো অ্যাডেড সাউন্ড আছে কিনা দেখলাম, এরপরে আমরা ভোকাল রেজোনেন্স করলাম। ভোকাল রেজোনেন্স কিন্তু অবশ্যই করতে হবে, কারণ ভোকাল ফেমিটাস আমাদের করা লাগে না, ঠিক আছে? আর যদি কোনো পেশেন্ট নিউমোনিয়া আমি সাসপেক্ট করি, টিচার বলতে পারে যে মনে করে এই পেশেন্টের নিউমোনিয়া পেশেন্ট, তখন তুমি কি করবা? সেটা হচ্ছে হুইসপারিং প্যাকটিলিকুই অ্যান্ড ইগোফেনি, কারণ এই দুইটা খুবই খুবই প্যাথোজেনিক ফর নিউমোনিয়া। তো যখন আমার পেশেন্টের এক্সামিনেশন করা হয়ে যাবে, আহ, এখন একটা ব্যাপার, স্যার যদি বলে থাকে যে তুমি পেশেন্টের চেস্ট এক্সামিনেশন করে থাকো, এখন কিন্তু তোমার পেশেন্টের ব্যাকও এক্সামিনেশন করতে হবে। যদি বলে শুধু ফ্রন্ট অফ দ্য চেস্ট করো, তোমার এক্সামিনেশন শেষ। এবার তুমি কি করবা? ওনাকে থ্যাংক ইউ দিবা, ওনাকে ড্রেস আপ করে দিবা, শেষ, ঠিক আছে? এরপর তুমি টিচারকে বলবে যে স্যার আই এক্সামিন দ্য পেশেন্ট ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য চেস্ট, এবং তোমার ফাইন্ডিং কি সেটা বলতে হবে। সেটা আমরা পরে আসতেছি। এখন আমরা পেশেন্টের ব্যাক অফ দ্য এক্সামিনেশন করব। বাবা আপনি একটু উঠে বসেন তো, পিঠটা আমার দিকে রাখেন, মুখটা সামনের দিকে রাখেন। আচ্ছা, তো এটা কখনোই একসাথে দিবে না। নর্মালি বলা হয় ব্যাক অফ দ্য চেস্ট আলাদা এক্সামিনেশন করতে বলা হয়, ঠিক আছে? তো যখন শুধুমাত্র ব্যাক অফ দ্য চেস্ট আমাকে এক্সামিনেশন করতে বলবে, তাহলে আমাকে প্রথম যে প্রসিডিউর, আমাকে পেশেন্টের ডান সাইডে দাঁড়াতে হবে। এরপর হচ্ছে পেশেন্টকে আমার নাম কি বলে, সালাম সালাম দিয়ে আমার নাম কি বলে পেশেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। পেশেন্টকে এটা খুলে বলতে ফেলতে হবে, মানে প্রপার এক্সপোজার দরকার। এরপর আমি পেশেন্টের এক্সামিনেশন করব, ঠিক আছে? তো একইভাবে যখন আমি ব্যাক অফ দ্য চেস্ট এক্সামিনেশন করব, সামনে যেগুলো দেখছি ওইগুলো দেখতে হবে যে পেশেন্টের কোনো ডিফর্মিটি আছে কিনা। আমি পিছন থেকে দেখে আমার কাছে কোনো ডিফর্মিটি মনে হচ্ছে কিনা। তারপর পেশেন্টের দুই সাইড সিমেট্রি কিনা, কোনো এক সাইড এরকম বসে গেছে কিনা। সাপোজ লাংসে যদি কোনো সাইডে প্যাথোলজি থাকে, স্পেশালি যদি ফাইব্রোসিস বা কলাপস থাকে, ওই সাইডে শোল্ডার কিন্তু ডাউন হয়ে যেতে পারে, তাহলে এরকম কোনো ডিফর্মিটি আছে কিনা। হেয়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা, স্কার মার্ক আছে কিনা, খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন কোনো পেশেন্টের পুলুলার ইফিউশন থাকে এবং সেটা পানি বের করা হয়, সেখানে কিন্তু নিডল মার্ক থাকতে পারে। তারপর যদি পানি পানি বের করে ফেলার পরে সেখানে ব্যান্ডেজ লাগানো থাকতে পারে, ঠিক আছে? কোনো পিগমেন্টেশন আছে কিনা সেগুলো আমরা দেখি। এরপর বলতে হবে বাবা আপনার এই হাতটা এই কাঁধের উপর রাখেন তো, এই হাতটা এই কাঁধের উপর রাখেন। এই যে পেশেন্ট হাতটা আমার রাখলো, তখন কিন্তু আমাকে পেশেন্টের নখগুলো দেখতে হবে যে নখে কোনো ক্লাবিং আছে কিনা, সাইনোসিস আছে কিনা, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই দেখতে হবে, ঠিক আছে, যখন হাতটা রাখবে, ঠিক আছে? তো আমার ইন্সপেকশন করা শেষ, এরপর আমি পালপেশন করব। পিছন থেকে পালপেশনে একইভাবে আমি পেশেন্টের হচ্ছে চেস্ট এক্সপেন্সিবিলিটি করব তিন জায়গায়, এইখানটায়, মাঝ বরাবর, নিচের দিকে, ঠিক আছে? আর একটা আছে ভোকাল ফেমিটাস। তো ভোকাল ফেমিটাস এখন না করলেও চলে। ওকে বাবা, আমি যখন পিঠে হাত রাখবো তখন আপনি শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, ঠিক আছে? লম্বা করে শ্বাস নেন, শ্বাস ছাড়েন, একটু লম্বা করে, ঘন ঘন না, ঘন ঘন না, হ্যাঁ, একটু লম্বা করে শ্বাস নেন, ছাড়েন। তো আমি এরকম ধরবো, অবশ্যই আগের মতো এরকম হাতটা উঁচু থাকবে, শ্বাসের সাথে সাথে হাতটা সরে যাবে। এরপর মিড লেভেলে শ্বাস নেন, শ্বাস নেন, ঠিক আছে? এখানে কিন্তু একটি অ্যাক্টিং এরও দরকার আছে। বেশি যখন শ্বাস নেবে আমাকে হাতটা সরাতে হবে, আঙুলটা সরাতে হবে। খেয়াল রাখবেন এটা কিন্তু এর সাথে লাগবে না, এটা উঁচু থাকবে, হ্যাঁ? এবার নিচের দিকে আবার শ্বাস নেন, শ্বাস নেন। এটা হলো সেক্স এক্সপেন্সিবিলিটি। ওকে, এরপর হলো আমার ভোকাল ফেমিটাস। ভোকাল ফেমিটাস যদি দেখাতে বলে, ভোকাল ফেমিটাস দেখাবেন কিভাবে? এই যে বলতে হবে তিন তিন, বাবা বলেন তিন তিন, তিন তিন। ওকে, এটা হচ্ছে আমার আমার পেশেন্টের এই সাইডে দাঁড়াতে হবে, তাহলে আমার দুই সাইডে কিন্তু ইজিলি আমি করতে পারবো। আমি কিন্তু এই সাইডে যদি দাঁড়াই, আমার ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশন করে একটু উল্টা হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো আমাকে এই সাইডে দাঁড়ায়, বলেন তিন তিন, তিন তিন, তিন তিন, তিন তিন, তিন তিন। ওকে, হাতটা একটু উপরে রাখেন, হ্যাঁ। এই যে দুই, মানে এই হাতটা এই শোল্ডারের উপরে, এই হাতটা এই শোল্ডারের উপরে রাখার উদ্দেশ্য হচ্ছে
আমার এই যে স্ক্যাপুলাটা দুই দিকে সরে যাবে। এখন আমাকে পেশেন্টকে কি করতে হবে, ভোকাল ফ্যামিলিটা যদি করা লাগে, আমি বলছি কিন্তু করা লাগবে না, যদি করা লাগে তাহলে আপনি এখানে একবার শুনবেন, বলেন 3 3, বলেন 3 3। ওকে, এরপর হচ্ছে এই যে স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার বরাবর 3 জায়গায়, 1টা 2টা 3টা, 1 2 3। অনেকে করে কি এখান থেকে এ করে আবার এই পাশে গিয়ে এমন করার চেষ্টা করে, কোনো দরকার নাই, আপনি এক পাশে দাঁড়ায় দুই পাশে করবেন, ঠিক আছে? এটা দেখেন খুব স্মুথলি হচ্ছে, ঠিক আছে? এরপর হলো স্ক্যাপুলার নিচে, স্ক্যাপুলার নিচে 3 বার করতে হবে। এখন দেখেন এই রিবস গুলো কিন্তু এরকম এইভাবে সামনের দিকে চলে আসে, তাহলে একটু বাঁকা করে ধরতে হবে। বলেন 3 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 3। দেখেন আমি কিন্তু আমার হাত এইভাবে করা লাগতো, সো আপনি এই বর্ডার দিয়ে করার চেষ্টা করবেন সবসময়, এই বর্ডার দিয়ে কিন্তু আমরা করি না। ওকে ওকে, তাহলে আমার হচ্ছে পালপেশন শেষ, এরপর আমি পারকাশন করব, ঠিক আছে? তো পারকাশন করার সময় আমাকে এই যে ট্রাপিজয়েড যে মাসলটা আছে এখানে, এই মাসলের উপরে 3টা পারকাশন করতে হয়। একটা হলো প্রথম অন থার্ড, মাঝের অন থার্ড, শেষ অন থার্ড। তাহলে মিডিয়াল অন থার্ড, আরটা একটু নিচে নামান। ওকে, এরপরে ওই একই লেভেল বরাবর আমি এখানে করব, তিন বরাবর। এরপর আবার স্ক্যাপুলার নিচে 3টা। স্ক্যাপুলার নিচে করবেন, হাতটা কিন্তু একটু এরকম থাকবে, কারণ আপনার এই ডিরেকশনটা কিন্তু এই বরাবর একটু এটা কি বলা যায়, একটু বাঁকানো আর কি। তাহলে এই পাশে করার সময় হাত এইভাবে রাখছেন, এইভাবে করার সময় হাত এইভাবে, কারণ ডিরেকশন এই বরাবর, ডিরেকশন এই বরাবর। তাহলে এখানে রাখলে আপনার হাতটা এইভাবে থাকবে, এখানে রাখলে হাতটা এইভাবে থাকবে, এই আর কি। তাহলে এখানে 3টা, স্ক্যাপুলার নিচে 3টা। ওকে, ঠিক আছে, তাহলে আমি আমার পারকাশনও করা শেষ, ঠিক আছে? এরপর আমি অস্কালটেট করব। তো অস্কালটেট করার সময় একইভাবে আমি কমান্ড দিব যে বাবা আমি যখন স্টুতে রাখবো আপনি একটু মুখ হা করে লম্বা করে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, ঠিক আছে? প্রথমে আমি বেলটা দিয়ে আমি অ্যাপেক্সটা দেখে আসবো। অ্যাপেক্স দেখলাম, ঠিক আছে? এরপর আমি হাতটা রাখেন, এটার উপরে রাখেন, কাঁধের উপরে রাখেন। এরপর আমি হচ্ছে এই যে স্ক্যাপুলার মিডিয়াল বরাবর দেখবো। হ্যাঁ, এইভাবে করতে পারেন। এটা ঠিক আছে। এরপর স্ক্যাপুলার নিচে 3টা। শ্বাস নেন, ছাড়েন, এই যে। তাহলে আমি কি করলাম, এখানে একটা অ্যাপেক্সে এই বরাবর 3টা, নিচে 3টা। যখন আপনি এখানে অস্কালটেট করবেন অবশ্যই অবশ্যই আপনাকে বেজাল ক্রেপস আছে কিনা, এই বেজাল ক্রেপস কিন্তু আমাদের চেক করতে হবে। আমি কি এখানে বেল্ট সাউন্ড দেখলাম, কোনো অ্যাডেড সাউন্ড আছে কিনা দেখলাম, এবং অবভিয়াসলি আমার এখানে পেশেন্টের কোনো বেজাল ক্রিপিটেশন আছে কিনা সেটা কিন্তু আমাকে দেখতে হবে, ঠিক আছে? এরপর আমাদের বাকি থাকলো একটা কি, ভোকাল রেজোন্যান্স। একইভাবে পেশেন্টকে 3 3 বলতে বলবো। বলেন 3 3। বলেন 3 3। হ্যাঁ, ওকে। এরপর এখানে 3 যায়। ওকে, তাহলে আমার ভোকাল রেজোন্যান্স কিন্তু শেষ, ঠিক আছে? সো এটা দিয়ে আমার কিন্তু এক্সামিনেশন শেষ হয়ে গেল। ওকে বাবা, আপনি হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক হেল্প করছেন, আপনি এখন জামাটা পরে ফেলেন। তো এখন যে আমার শেষ হলো, এখন কিন্তু আমাকে টিচারকে বলতে হবে যে আমি কি পেলাম, তাই না? তো এবং এই যখন আমি ফাইন্ডিংসগুলো বলবো অবশ্যই পেশেন্টের দিকে তাকানো যাবে না। স্যারকে বলবেন স্যার আই এক্সামিন দ্য পেশেন্ট, যদি আপনাকে ফ্রন্ট অফ দ্য চেস্ট দিয়ে থাকে, স্যার আই এক্সামিন দ্য পেশেন্ট ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য চেস্ট। স্যার বলে কি পেয়েছো, কি পেয়েছো বলা দরকার না, বলতেও পারে না বলতে, আপনি বলা শুরু করবেন। অন ইন্সপেকশন আমরা কি কি দেখছিলাম, শেপ দেখছিলাম, সিমেট্রি দেখছিলাম, চেস্ট মুভমেন্ট দেখছিলাম, রাইট? কোনো ভিজিবল কিছু আছে কিনা দেখছিলাম, কোনো স্কার মার্ক থাকা আছে কিনা দেখছিলাম। ওকে, তাহলে আমি বলবো স্যার অন মাই ইন্সপেকশন চেস্ট শেপ ইজ ইলিপ্টিক্যাল অথবা নর্মাল, নর্মাল অথবা ইলিপ্টিক্যাল একই জিনিস।
যদি আপনি স্কাফার্ড পান স্কাফার্ড পাবেন, ব্যারেল সিওপিডি পেশেন্টে ব্যারেল শেপ থাকে ব্যারেল শেপ বলবেন। আমি যেহেতু নর্মাল পেয়েছি তাহলে বলবো চেস্ট শেপ ইজ ইলিপ্টিক্যাল। কেউ যদি ইলিপ্টিক্যাল কঠিন লাগে নর্মাল। আমরা যখন টিচারকে ফাইন্ডিংস বলা শুরু করবো এক্সামিনেশন করার শেষে, স্যার এক্সামিন দ্য পেশেন্ট আফটার পারমিশন অ্যান্ড প্রপার এক্সপোজার। ওকে, দেন আমরা কি কি স্টেপ দেখছিলাম মনে আছে না, ওই স্টেপ দেখে দেখে আমরা বলা শুরু করবো। সব মনে মনে সিরিয়াল বলবেন, ঠিক আছে? স্যার আই এক্সামিন দ্য পেশেন্ট অন মাই ইন্সপেকশন চেস্ট শেপ ইজ নর্মাল, আর একটা হচ্ছে ইলিপ্টিক্যাল। নর্মাল ইলিপ্টিক্যাল সেম জিনিস, ঠিক আছে? আর অ্যাবনর্মাল কি হতে পারে? ব্যারেল শেপ থাকতে পারে। যদি আমি ব্যারেল শেপ পাইতাম, স্যার আই এক্সামিন দ্য পেশেন্ট অন মাই ইন্সপেকশন চেস্ট শেপ ইজ ব্যারেল শেপ, ঠিক আছে? চেস্ট মুভমেন্ট ইজ সিমেট্রিক্যাল বাইল্যাটারালি। কারণ রেস্ট্রিকশন থাকলে বলবেন যে চেস্ট মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড অন লেফট সাইড। যদি দুই সাইডে রেস্ট্রিকশন থাকে চেস্ট মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড বাইল্যাটারালি, ঠিক আছে? এরপর হচ্ছে রেসপিরেটরি রেট এত, সাপোজ 16 ব্রেথ পার মিনিট। রেসপিরেটরি প্যাটার্ন নর্মাল, বা যদি ফিমেল থাকে থ্রোকো অ্যাবডোমিনাল, যদি মেল থাকে অ্যাবডোমিনোথোরাসিক। যে রেসপিরেটরি প্যাটার্ন অ্যাবডোমিনোথোরাসিক। নো ভিজুয়াল পালসেশন, নো স্কার মার্ক, হেড ডিসপ্লেশন নর্মাল, শেষ। এরপর আমরা আসি পালপেশন। অন মাই পালপেশন ট্র্যাক ইজ সেন্ট্রালি প্লেসড, কারণ ডেভিয়েশন থাকলে ট্র্যাকিয়া ইজ ডেভিয়েটেড টু দ্য লেফট। ট্র্যাকেল টাগ ইজ নর্মাল, যদি সিউবি ডিভিশন থাকে ট্র্যাকেল টাগ রিডিউসড। ওকে, অ্যাপেক্স বিটুইন লেফট ফিট ইন্টারকোস্টাল স্পেস ওই সে কত দেখছিলাম সেটা দেখতে হবে, যে মিড লাইন থেকে কত দূরে, মিড ক্লাভিকাল লাইনে কিনা। যদি এরকম বলতে হয় যে অ্যাপেক্স বিটুইন 6 ইন্টারকোস্টাল স্পেস জাস্ট লেফট টু দ্য মিড ক্লাভিকাল লাইন and 7 or 9 সেন্টিমিটার ডিস্টাল ফ্রম দ্য মিড লাইন, ঠিক আছে? তাহলে আমার এবং চেস্ট এক্সপান্সিবিলিটি, the chest expansibility is normal, টোটাল চেস্ট এক্সপান্সিবিলিটি 5 সেন্টিমিটার, ঠিক আছে? টোটাল চেস্ট কতটুকু এক্সপ্যান্ড হলো, টোটাল আমি যে 89 পাইছিলাম ওইটা কিন্তু না, কতটুকু এক্সপ্যান্ড হলো তাই, ঠিক আছে? এরপর হচ্ছে আমার পারকাশন। অন মাই পারকাশন আমরা কি পাই? পারকাশন নোটটা নর্মালি রেজোনেন্ট, রাইট? আমরা চেস্টের ক্ষেত্রে রেজোনেন্ট বলি, পেটের ক্ষেত্রে টিম্পানিক বলি। তাহলে পারকাশন নোটটা হলো রেজোনেন্ট। যদি বাতাস বেশি থাকে হাইপার রেজোনেন্ট, যদি শক্ত কিছু থাকে ভিতরে কিছু তাহলে ডাল। হ্যাঁ, তাহলে অন মাই পারকাশন নোট ইজ রেজোনেন্ট বাইল্যাটারালি, ঠিক আছে? যদি কারো দেখেন যে এখানে 3rd থেকে 4-5 ইন্টারকোস্টাল স্পেস বরাবর মনে করেন আপনি ডাল পাইছেন, তাহলে বলতে হবে অন মাই পারকাশন নোট ইজ রেজোনেন্ট অল ওভার দ্য চেস্ট এক্সেপ্ট রাইট 2nd to 4th ইন্টারকোস্টাল স্পেস, বা রাইট 2nd to বিলো, এখানে আপনি ডাল পাইছেন, ঠিক আছে? তাহলে যদি নর্মাল থাকে আপনি বলবেন যে পারকাশন নোট ইজ রেজোনেন্ট। ডাল থাকলে কোনখানে ডাল, সেটা কি মিড ক্লাভিকুলার লাইন বরাবর ডাল নাকি মিড এক্সিল লাইন বরাবর, সেটা কিন্তু বলতে হবে। সাপোজ কোনো পেশেন্টের এইখানে আপনি ডাল পাইছেন, এখানেও ডাল পাইছেন, তাহলে বলতে হবে পারকাশন নোট ইজ রেজোনেন্ট অল ওভার দ্য চেস্ট এক্সেপ্ট 2nd to 4th intercostal space in mid clavicular line and 4th to 5th intercostal space in mid axillary line। তাহলে কোথায় পাইছেন সেটা কিন্তু আপনাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এটা হলো আমাদের পারকাশন। ওকে, এরপর আমাদের অসকালটেশন। তাহলে একইভাবে অন মাই অসকালটেশন বললাম। এখন অসকালটেশন আমরা কি কি দেখছি? অসকালটেশন আমরা ব্রেথ সাউন্ড দেখছি, যেটা কি ভেসিকুলার। তারপর কি দেখছি, কোনো অ্যাডেড সাউন্ড আছে কিনা, আর কি দেখছি, ভোকাল রেজোনেন্স দেখছি। ওকে, তাহলে অন মাই অসকালটেশন ব্রেথ সাউন্ড ইজ ভেসিকুলার। সিওপিডি পেশেন্ট থাকলে on my auscultation breath sound is vesicular with prolonged expiration, there is no added sound। যদি থাকে তাহলে বলবেন there is added sound অথবা there is রঙ্কাই। কোন লেভেল, ওই একইভাবে বলতে হবে। সাপোজ এখানে কারো রঙ্কাই আছে বা হুইজ আছে, there is রঙ্কাই in right 2nd to 4th intercostal space in mid clavicular line and 58 intercostal space in mid axillary line। তাহলে কোথায় আপনি রঙ্কাই পেয়েছেন সেটা আপনাকে বলতে হবে। ওকে, এরপর হচ্ছে ভোকাল রেজোনেন্স। তাহলে ভোকাল রেজোনেন্স আমরা কি বলি, ইনক্রিজ আর ডিমিনিশড, ঠিক আছে? তাহলে যদি কারো লাংসের ভিতরে কোনো সলিড কোনো কিছু থাকে তাহলে দেখা যায় ভোকাল রেজোনেন্সটা বেড়ে যায়। তাহলে বলবো যে ভোকাল রেজোনেন্স যদি নর্মাল থাকে নর্মাল, বেশি থাকলে ভোকাল রেজোনেন্স ইনক্রিজড, কম থাকলে ভোকাল রেজোনেন্স ডিক্রিজড, ঠিক আছে? এটা শেষ, এই পর্যন্ত বলে আপনি থামবেন। এরপর যদি টিচারে জিজ্ঞাসা করে হোয়াটস ইউর ডায়াগনোসিস, এটা করে তোমার ডায়াগনোসিস কি মনে হয়েছে, তাহলে আপনি বলবেন যে স্যার এটা আমার ডায়াগনোসিস। তো টিচাররা জিজ্ঞাসা করতে পারে এই যে ব্রেথ সাউন্ড কোথায় ডিমিনিশড হয়, বা ব্রেথ সাউন্ড কোথায় নর্মালি ভেসিকুলার, কোথায় ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন হয়, কোথায় বঙ্কিয়াল হয়, তাই না? এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে। আপনি কোথায় কোথায় অ্যাডেড সাউন্ড পাইতে পারেন সেটা জিজ্ঞাসা করতে পারে। তারপরে যে ভোকাল রেজোনেন্স কোথায় ইনক্রিজ কোথায় ডিমিনিশ সেটা জিজ্ঞাসা করতে পারে। তাহলে এটা গেল অসকালটেশন। একইভাবে পারকাশন থেকে জিজ্ঞাসা করতে পারে কখন ডাল, কখন হচ্ছে হাইপার রেজোনেন্ট, তাই না? আমরা বলছি লাংসের ভিতরে যে কোনো জায়গায় কোনো বাতাস থাকলে, যে কোনো জায়গায় যদি বাতাস বেশি থাকলে হাইপার রেজোনেন্ট, হ্যাঁ? আর যদি লাংস পুলুরা যে কোনো জায়গায় শক্ত কোনো কিছু থাকে
আই মিন শক্ত না, বাতাস ছাড়া অন্য কোনো কিছু থাকে, পানি আই মিন বা টিউমার যে কোনো কিছু থাকে, এটা ডাল পাবেন। ঠিক আছে, তেমনি পালপেশনে ট্র্যাকিয়া ডেভিয়েশন হলো কিনা, কখন ডেভিয়েশন হয়, পুলিং, আমরা জানি যে ট্র্যাকিয়া যে সাইডে ডেভিয়েশন হয়, লাংসে যদি ওই সাইডে প্যাথোলজি থাকে তাহলে সেটাকে কি বলা হয়, পুলিং ইফেক্ট, ট্র্যাকিয়া টেনে নিচ্ছে। সাপোজ কোনো পেশেন্টের ট্র্যাকিয়া রাইট সাইডে সরে আসলো এবং রাইট লাঙে কোনো প্যাথোলজি আছে, তাহলে রাইট লাঙে হয় ফাইব্রোসিস আছে না কলাপস আছে। তো কোনো পেশেন্টের রাইট লাঙে প্যাথোলজি কিন্তু ট্র্যাকিয়া অপোজিট সাইডে সরে গেছে, তাই এখানে কোনো পুশিং ইফেক্ট হচ্ছে, হয় পুলার ডিফিউশন আছে, নয়তো কোনো মাস লেশন আছে, এরকম কিছু একটা। ওকে, আবার কোন একটা পেশেন্ট ইন্সপেকশনে দেখতে পাচ্ছেন একটা কি আছে, একটা নিডিল প্রিকিকের একটা সাইন আছে, তাহলে জিজ্ঞাসা করতে পারি কি হয়েছে। তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, একইভাবে যখন আমরা ব্যাক অফ দ্য চেস্ট আমরা দিবে, তখন এরকম বলতে হবে, স্যার অন মাই ইন্সপেকশন আপনি কি কি পেয়েছেন, যে কোনো শোল্ডার ড্রপিং ট্রপিং আছে কিনা, তারপর কোনো ভিজিবল পালসেশন আছে কিনা সেটা আপনি বলবেন। একইভাবে পালপেশনে, অন মাই পালপেশন আপনি হচ্ছে চেস্ট এক্সপেন্সিবিলিটি, ওকে, পালপেশনের পিছন থেকে আমরা চেস্ট এক্সপেন্সিবিলিটি করছি, আর কিছু করি না। ঠিক আছে, আর ভোকাল ফেমিটাস নরমালি তো আমরা বলছি, ভোকাল ফেমিটাস আমরা করি না। ওকে, এরপরে হচ্ছে পারকাশনে ওই একইভাবে বলবেন যে অন মাই পারকাশন নোট হচ্ছে কি রেজোনেন্ট, রাইট। কোথাও যদি আপনি ডাল পান সেই ডালটা বলবেন, কোন লেভেলে পাইছেন সেটা বলবেন। এরপর হলো অসকাল্টেশন। ঠিক আছে, তাহলে এই ফাইন্ডিং গুলো বলবেন, ফাইন্ডিং বলে আপনি চুপ থাকবেন। এরপর যদি চিকিৎসা ছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করে যে তোমার ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস বলবেন। ঠিক আছে, সো এটা হলো রেসপিরেটরি এক্সামিনেশন। তবে রেসপিরেটরি এক্সামিনেশন কিন্তু সবচেয়ে কঠিন, সবচেয়ে বেশি লম্বা, এই জন্য এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এটা ভালো করতে পারবেন। ঠিক আছে।